আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা 22তম পর্ব অনুধ্যান নিয়ে এসে গেছি, প্রতি শনিবারের মতো এই শনিবার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শ্রী ঠাকুরের আলোকে তার জীবন, তার আদর্শ, তার বাণী প্রতি মানুষের ঘরে ঘরে অনলাইনে পৌঁছে দেওয়া, এটাই আমাদের মিশন। এই অনলাইনে থেকে যদি পৌঁছে দেওয়ার কোনো মিশন থাকে, যার জন্য এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করা হচ্ছে, তার মধ্যে এটাই আমাদের কাছে এখন শ্রেষ্ঠতম। এইভাবে শেয়ার করতে পারছি, এইভাবে এক মুহূর্তে এত এত মানুষের কাছে পৌঁছে যেতে পারছি, এটাও একটা বিশাল বড় স্বাধীনতা। এই স্বাধীনতা বলতেই একটা কথা মনে পড়ছে। কিছুদিন আগে আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম রাস্তায়, দেখছিলাম একজন কোনো মদ খেয়ে বা কিছু পান করে এরকম ভাবে রাস্তার মধ্যে পড়ে আছেন। তার কোনো ভাবনা নেই, চিন্তা নেই, জীবনের কোনো প্রেশার নেই, একভাবে দিন চলছে। তাকে প্রায়ই দেখতাম আগেও, এখন আবার দেখতে পাচ্ছি। সেও একরকম স্বাধীন। আবার আরেক জায়গায় দেখলাম একজন কোটিপতি মানুষ, তার কোনো চিন্তা ভাবনা নেই কি খেতে হবে পরশু তরশু, কিন্তু সে ব্যস্ত, সেও একরকম স্বাধীন। আবার দুই ভাবে দেখতে গেলে প্রথম ব্যক্তিটি, সে ওই মদ, নেশা, অভাব এগুলোর আন্ডারে পরাধীন। আবার ওই মানুষটি, সেও অনেক রকম টেনশন, চিন্তা ইত্যাদি দিয়ে পরাধীন। তাহলে কে স্বাধীন, কে পরাধীন, এটা বোঝার একটা জীবনীয় মানদণ্ড দরকার আমাদের কাছে। শ্রী ঠাকুর বলছেন, অবাধে ভালো করতে পারাই কেই স্বাধীনতা কয়, যা ইচ্ছা তাই করা কিন্তু স্বাধীনতা নয়। এই অবাধে ভালো করতে পারার জন্য আমাদের মধ্যে দরকার যে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধানের যে তাৎপর্য বোধ এবং সেই চলন, সে অভ্যাস, তার জন্য আজকে আমাদের এই পর্বের বক্তব্য এবং টাইটেল স্বাধীনতায় ইষ্টপ্রাণতা। আজকে প্রতি সপ্তাহের মতো আমাদের সঙ্গে একজন গেস্ট আছেন, তবে গেস্ট আমাদেরই খুব আপন মানুষ, কাছের মানুষ, অর্কপ্রভ চ্যাটার্জি। আপনাদের যদি এই এপিসোডগুলো ভালো লেগে থাকে, এই লাইভ সেশনগুলো ভালো লেগে থাকে, আরো মানুষের কাছে শেয়ার করে দিন।
যাতে তারাও ইষ্টপ্রাণতায় স্বাধীন হতে পারে। তাই আর দেরি না করে আজকের যিনি বক্তা তাকে আমি ডেকে নিচ্ছি। ততক্ষণে আপনারা আরো শেয়ার চালিয়ে দেন, কমেন্ট করে জানান আপনাদের কি বক্তব্য, এবং স্বাধীনতা বিষয়ে আপনাদের কি ধারণা আপনারা কমেন্টে জানাতে পারেন। জয় গুরু। জয় গুরু অর্কদা। জয় গুরু। তা অনেকদিন পর অফিসিয়ালি এরকম ভাবে, সেদিন একটা ইমপ্রম্পটু সেশনে এসেছিলে, কিন্তু অনেকদিন পর লাইভ সেশনে অনুধ্যানে। তা কেমন আছো? আগে সবার এই প্রশ্নটা এসে থাকবে, অনেকে আমাকে জিজ্ঞেসও করে, খবর নেয় তোমার, তো কেমন আছো, কি কাজ চলছে ঠাকুরের, সেই নিয়ে একটু যদি কিছু বলো, ইন্ট্রোডাকশন দাও। সবার প্রথমে আমি শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম জানাই। যারা দেখছেন সবাইকে জয় গুরু এবং যথাযোগ্য স্থানে আমার প্রণাম। আর এই যে জায়গাটায় মানে আমার আসলে ক্যামেরার মানে আমার এই যে চৌকোটা ওদিকে থাকার অভ্যাস আর কি আমার, যেখানে তোর চৌকোটা আছে, তো ওখানে থাকতে আমি অনেক বেশি কমফোর্টেবল এবং আছি ভালোই। ওখানে থাকলে একটা সুবিধাও আছে, যেটাকে আমি মানে ওই কমফোর্টেবল পজিশন ওটা আমার, আর কিছুটা ফাঁকিবাজিও রাখা যায়, কারণ যে এদিকে আছে তার উপর দিয়ে ব্যাপারটা চালিয়ে নেওয়া যায়। এই ফাঁকিবাজির কাছে আমি পরাধীন। তুই যে একটু আগে বলছিলি দুজন ব্যক্তিত্বের উদাহরণ দিয়ে যে কে কার কাছে পরাধীন, তো ওটা শুনে আমার মনে হলো যে এই যে আমি আজকে এইদিকে চৌকোটায় বসে আছি, এটা আমার কাছে আসলে এইটা আমার কাছে ওপর দিক থেকে এইটা আমার কাছে কিছুটা পরাধীনতার মতন মনে হচ্ছে। কিন্তু যখনই মনে হচ্ছে তখনও সেই সঙ্গে এটাও বুঝতে পারছি যে এই যে কমফোর্ট জোনটা, এই যে যেটা বললাম কিছুটা ফাঁকিবাজি থাকে, অন্যের মাধ্যমে কাজটা চালিয়ে নেওয়ার ব্যাপার থাকে, সেই ব্যাপারটাও বুঝতে পারছি যে মানে আদতে কোনটা পরাধীনতা, আদতে কোনটা স্বাধীনতা, এই দুটোর মধ্যে যে স্টার্ক ডিফারেন্স আছে সেটা আমি সেশনের শুরুতেই বুঝতে পারলাম। তাই কেমন আছি বলতে গেলে একটু আনকমফোর্টেবল আছি। এই আনকমফোর্টেবল বা এই ভাবটা ইজিলি কাটিয়ে দেওয়া যেতে পারে, এরম ভাবেই কাটিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু শ্রী ঠাকুরের আলোকে আমাদের মধ্যে যে পরাধীনতার অভিশাপ, সেটা কাটিয়ে দেবো। সেটা কিভাবে কাটাবো, সেই আলোকেই তোমাকে আলোচনা করার জন্য ডাকা হয়েছে। এইটা যেমন আমরা সিম্পলি এইভাবে ঠিক করে নিতে পারি, আমাদের মধ্যে যে পরাধীনতার অভিশাপ, সেটাই বা কিভাবে ঠিক করব, এবং মূলত এই স্বাধীনতাটা কি, সেইটার ব্যাপারে আমরা একটু জানতে চাই। তাই আর এর মধ্যে ডিসকাশন আমাদের পরের দিকে হবে, যেরকম প্রশ্ন উত্তর হয়। সেখানে যাওয়ার আগে আমি তোমার জন্য আলোচনার এই জায়গাটা ওপেন করে দিচ্ছি। জানতে চাওয়া আমাদের একজনের কাছেই, যেটা আমাদের আদর্শ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছ থেকে। যদি আমার মাধ্যমে কিছু জানা যায় তাহলে সেটা অবশ্যই শ্রী ঠাকুর বলেছেন, আর যদি কিছু ভুল জানা যায়, যদি আমার মাধ্যমে কিছু ভুল হয়, তো অবশ্যই সেটা আমার প্রবৃত্তি চালিত মন, যেটা আমি একটু আগে বলছিলাম, তা আমার পরাধীনতার কারণে। যাই হোক, বিষয় হচ্ছে স্বাধীনতায় ইষ্টপ্রাণতা। প্রথমত বলি যে স্বাধীনতায় বা আমাদের এই গোটা জীবনেই ইষ্টপ্রাণতা যে অ্যাসপেক্টে নেই, সেই অ্যাসপেক্ট গুলোতেই অসুবিধা আছে। ইষ্টপ্রাণতা যে বিষয় থাকবে না, সেই বিষয়টাই ঠিকঠাক দাঁড়াবে না। ইষ্টপ্রাণতার অভাব মানে ইষ্টপ্রাণ ব্যক্তিত্বের অভাব। ইষ্টপ্রাণ ব্যক্তিত্ব মানে হচ্ছে মানে ইষ্ট যার প্রাণের সমতুল্য, প্রাণের মতো প্রিয়, আমি যেটুকু বুঝেছি। এবার ইষ্টপ্রাণ বা ইষ্টপ্রাণতা নিয়ে কথা বলতে গেলে ইষ্টকে সেটা জানতে হয়। ইষ্ট কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে মঙ্গলের প্রতিমূর্তি। মঙ্গলের প্রতিমূর্তি ব্যাপারটা কিরকম? আমরা মাস্টার বিদিন একটু আগে সৌভিকও বলছিল, আমাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অবিকৃতভাবে শ্রী ঠাকুরের আদর্শকে প্রচার করা। তো আপনারা বলতে পারেন যে আমরা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে শ্রী ঠাকুরের আদর্শের রিপ্রেজেন্টেটিভ। ব্যাপারটা এরকম, মানে একজন আদর্শ আছেন,
তাকে প্রচার করছে অনেকে মিলে, সেরকম ভাবে তারা হচ্ছেন সেই আদর্শের রিপ্রেজেন্টেটিভ, আদর্শের প্রচারক। সেরকম ভাবেই আহ সর্বমঙ্গলময় যে ব্যাপারটা, সেটা তো হাত দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না। সেটাকে একদম অনুভব করার জন্য একজন মানুষ থাকেন, কিন্তু তাকে ইষ্ট বলা হয়। ইষ্ট বলতে একজন মানুষই, যে কিন্তু কোনো আকাশের ভগবান নন। এবার পার্টিকুলারলি একজন মানুষকেই এক্ষেত্রে আমরা বলছি শ্রী শ্রী ঠাকুরকে, তো তাকেই কেন আমরা আহ ইষ্ট বলছি? ইষ্ট কাকে বলবো? ইষ্ট হচ্ছেন একজন অ্যাডজাস্টেড বিং, একজন নিয়ন্ত্রিত ব্যক্তিত্ব, এমন নিয়ন্ত্রিত তার ব্যক্তিত্ব যে পরিবেশের সঙ্গে ঘাত প্রতিঘাতের ফলে তার থেকে কারোর কোনো ক্ষতি হয় না, বরং পালন পোষণ পায় সবাই। আহ তার তিরস্কার, ভালোবাসা, গাল দেওয়া, শাসন, সবকিছু সবকিছু থেকে মঙ্গলেরই বিচ্ছুরণ হয়। এখন কথা হলো যে পিতামাতাও সন্তান সন্ততির ভালো চায়, পিতামাতাও সন্তান সন্ততির ভালো চায়। তো প্রত্যেক সন্তান সন্ততির ক্ষেত্রে তার পিতামাতাই তো তার ইষ্ট হতে পারে। তো সেখানে সমস্যাটা কি? সমস্যাটা হলো যে আমি শুধু আমার আমি শুধুমাত্র আমার সন্তানের ভালো চাইতে পারি না। যদি আমাকে বা আমার সন্তানকে বা আমার পরিবারের বাকি লোকজনদের ভালো থাকতে হয়, তো তাদের ভালো থাকাটা নির্ভর করছে আরো অনেকের ভালো থাকার উপর। মানুষ সমাজবদ্ধ জীব, গোষ্ঠীবদ্ধভাবেই বেঁচে থাকে বরাবর। তারা গোষ্ঠীবদ্ধভাবেই সার্ভাইভ করে এসেছে, একা একা তারা বেঁচে থাকতে পারে না। কিন্তু এই ব্যাপারটা আমাদের এতটা গা শোয়া হয়ে গেছে, রোজকার জীবনযাত্রা এই ব্রড পিকচারটা মাথায় আসতে দেয় না। সমাজের থেকে আমরা যে উপকারটা নিই, সেটা আমরা মানে টেকেন ফর গ্রান্টেড নিতে থাকি। যে সার্ভিসটা আমরা পাই সমাজের থেকে, সেটা মানে পেতে পেতে ওরকম অভ্যাস হয়ে গেছে, খুব গা শোয়া হয়ে গেছে ব্যাপারটা। আমরা মনে করি যে আমরাই দিচ্ছি আদতে, কিন্তু আমরা একটু তলিয়ে ভাবলেই বুঝতে পারি যে আমরা যতটা নিই সেই তুলনায় খুব কমই দিই, কারণ আমরা সবাই ছোট 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 পরিমাণে কন্ট্রিবিউট করছি। তাই এখানে নেওয়ার জায়গাটাই বেশি। তো যাই হোক, আহ পিতামাতা যেটা বলছিলাম, যে পিতামাতাও তো সন্তানের ইষ্ট হতে পারেন, তারা তো তার মানে পিতামাতা তো সন্তানের ভালোই চান। এক্ষেত্রে অসুবিধা কি? পিতামাতা সন্তানের ভালো চান, কিন্তু তারা কি প্রত্যেকটা তাদের স্কুল কলেজে যেগুলো সাবজেক্ট আছে, সেই প্রত্যেকটা সাবজেক্ট কি তারাই তাকে বা তাদেরকে পড়াবেন? প্রত্যেক পিতামাতাই কি তার সন্তান সন্ততির আবৃত্তি শেখাবেন, আঁকা শেখাবেন, এই ব্যাপারগুলো শেখাবেন? সেটা হয় না। সেক্ষেত্রে পিতামাতারা একজন এক্সপার্টের উপর ভরসা করেন। আর এক্ষেত্রে কথা বলতে বলতে একটা কথা মনে পড়লো যে আহ সন্তান সন্ততিকে পিতামাতা কিছু মানে আলাদা করে সেরকম কিছু শেখাতে পারেন না। তারা জন্মের সময় যেটা নিয়ে জন্মায়, সেই যে মূলধন, সেটাকে তারা ঘষা মাজা করতে পারেন এবং কি নিয়ে জন্মাবে সেটা ঠিক করতে পারে। সেটা অন্য প্রসঙ্গ, সেটা নিয়ে অন্য একদিন আলোচনা হতে পারে। যাই হোক, মোটমাট কথা হচ্ছে যে আমরা সবাই নির্ভর করি আহ যে আমরা যে কাছের মানুষদের এত ভালো চাই, ভালো চাওয়া সত্ত্বেও তাদের সবকিছুকে আমরা নিজেরা, সবকিছুর দায়িত্ব যেমন আমরা নিজেরা থাকি না, যারা যারা যে বিষয়ে এক্সপার্ট তাদের কাছে পাঠাই, গুরুর কাছে পাঠাই, শিক্ষকের কাছে পাঠাই। তো এখানেই ব্যাপারটা আমি এটাই বলতে চাইছি যে পিতামাতা যে সবসময় সন্তান সন্ততির ভালো চান, যে কিন্তু তারা যে ইষ্ট হতে পারবেন তার কোনো মানে নেই। ঠিক আছে? এখন কেন তারা ইষ্ট হতে পারবেন না? কারণ এই ইষ্টের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, ইষ্টের মধ্যে থাকে সর্বগত বীজ। পরিবেশের প্রভাবে তার জ্ঞানের পরিবেশন হয়। যেরকম পরিবেশ থেকে ইম্পালস পান, সেরকম জ্ঞান তারা দেন। এখন কথা হচ্ছে, এটা কি সম্ভব? এটা ম্যাজিকের মতো শুনতে লাগে। এখন যদি কেউ এটা বলেন যেটা সম্ভব নয়, একজনের মধ্যে সব জানা, কিন্তু আমি বলছি না সব জানা আর সর্বগত বীজের মধ্যে অনেক পার্থক্য আছে, সেই বিষয় নিয়ে আমাদের বিভিন্ন কন্টেন্ট আছে, আমি ওদিকটাতেও যাচ্ছি না এখন। তো সর্বগত বীজ যেটা, সেটাও কি কারোর মধ্যে থাকা সম্ভব? এখন আমাদের মনে যে ডাউটটা থাকে, যে বিজ্ঞান জানে না, তার কাছে ওই চুনের মধ্যে জল ঢেলে দিলে যে গোটা ব্যাপারটা ফুটতে থাকে, নিচে কোনো আগুন নেই কিন্তু পাত্রের মধ্যে চুন জল ফুটছে, এই ব্যাপারটাও দেখে ম্যাজিকের মতন লাগবে, দেখে অবিশ্বাস্য লাগবে দেখে। কি করে ফুটছে এই জিনিসটা? পূজনীয় বুদ্ধদেব চক্রবর্তী মহাশয় তিনি বলেন যে শ্রী ঠাকুর হলেন লিলিপুটদের দেশে একজন পূর্ণকায় মানব, তাকে নিয়ে কি করবো আমরা বুঝে উঠতে পারি না। তাই এই হলো গিয়ে ইষ্ট মোটামুটি
পরে আরো হয়তো বিশদে আলোচনা হবে। আমাদের ইষ্ট শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ইষ্টকে মাথায় করে চলতে চলতে আমরা ইষ্টপ্রাণ হয়ে উঠি। ইষ্টপ্রাণতা, অবশ্যই ইষ্টপ্রাণতার ক্যাটাগরি নিয়ে মানুষ জন্মায়, সেই অনুযায়ী সে চলে, কিন্তু সেটাকে আরো কালচার করতে করতে ইষ্টকে মাথায় নিয়ে চলতে হবে এই ধারণাটা রেখে চলা শুরু হয়, এবং তারপর আস্তে আস্তে আমরা আরো ইষ্টপ্রাণ হয়ে উঠি। এবং যদি এরকম জীবনে কোনো ইষ্ট বা আদর্শ না থাকে, ইষ্ট খুব সহজেই আমাদের আদর্শ হয়ে ওঠেন। কারণ যখন আমরা কারোর কাছ থেকে ওই লেভেলের সার্ভিসটা, ওই লেভেলের সেবাটা পাই না, তাকে ভালোবাসতে কোনো অসুবিধা হয় না। এবং তাকে ভালোবাসা মানেই সে যে কাজগুলো পছন্দ করে সেই কাজগুলোই আমরা করতে থাকি, এবং যে কাজগুলো পছন্দ করে না আস্তে আস্তে আমরা সেই রকম ভাবে মোল্ড হতে থাকি, সেই কাজগুলো দিকেও আমরা যাই না। সে যেরকম ভাবে কথা বলতে চায়, সে যেরকম ভাবে চায় আমরা কথা বলি, সে চায় যেরকম সম্বোধন আমরা অন্যদেরকে করি, আস্তে আস্তে সেইগুলো আমাদের চরিত্রের মধ্যে ঢুকতে থাকে, এবং আমি এটা দেখেছি খুব সহজেই ঢুকতে থাকে। জীবনে আদর্শ না থাকলে বা জীবনে ইষ্ট না থাকলে কি হয়, সেটা ভারতের স্বাধীনতার পর দেখা যায় অনেকটা। একটা কবিতার লাইন আমি বলবো এক্ষেত্রে, মা নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছল। ভারতের স্বাধীনতার নামে অনেকটা এরকমই হয়েছে। দেখুন, স্বাধীনতা এবং পলিটিক্যাল ফ্রিডম এই দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? আমি সাম্প্রতিক একটা আহ, ঘটনার উদাহরণ দিয়ে আমি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করব, কোনো নাম না নিয়ে, ঠিক আছে? সাম্প্রতিককালে একদল লোক ক্লেম করে যে আরেক দল লোক তাদের একটা প্রপার্টি জবরদখল করে আছে। তো সেই নিয়ে তারা আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে অনেক মারামারি কাটাকাটি হয়ে যায়। সেই আন্দোলনে অনেকে নিজেকে উৎসর্গ করে দেয়, নিজের পরিবার পরিজন উৎসর্গ করে দেয়। তারপর সেই মামলা কোর্ট অব্দি যায়। কোর্ট থেকে তখন সার্ভে করার ব্যাপার শুরু হয়। তো এক্সপার্টরা গিয়ে সার্ভে করে বলে যে হ্যাঁ, যারা ক্লেম করছে প্রপার্টিটা তাদের, ওটা আদতে তাদেরই। কোর্ট থেকে রায় দিয়ে দেয়, তখন সেই দল লোক যারা মামলা করেছিল তারা এই জায়গাটা নিয়ে নেয়, তার জায়গা নিয়ে যা করার তাই করে। কিন্তু ঠিক ব্যাপারটা জেতা হলো না। কারণ যে সংখ্যক লোকটা, যে গোষ্ঠীটা ওই জায়গাটা দখল করেছিল, আদতে তাদের, এটা সত্যি ঘটনা, আদতে তাদেরকেই যেন এতদিন ধরে দখল করেছিল তার উপহার স্বরূপ অন্য একটা জায়গা, দ্বিগুণ পরিমাণ জায়গা দেওয়া হয়। ভারতের স্বাধীনতাটা অনেকটা এরকম। স্বাধীনতা কোনোদিন নেগোশিয়েট করে পাওয়া যায় না। পলিটিক্যাল ফ্রিডম নেগোশিয়েট করে পাওয়া যেতে পারে। ভারতের স্বাধীনতার পর যখন ইংরেজরা চলে যায় আমাদের দেশ থেকে, সেই আর এত বছরের যে রাজত্বের নামে খানিকটা অরাজকতাই তারা করেছেন, সার্ভিসও দিয়েছেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। এই সবকিছুর উপহার স্বরূপ আমরা আমরা তাদেরকে দিয়েছি একটা খণ্ডিত উপমহাদেশ, এবং অফিসিয়ালি গোলাম নয় কিন্তু মানসিক গোলামিতে ভরা একটা বিপুল জনসংখ্যা। এবং আগামী তখনকার সময় আগামী কয়েক বছরের বলতে গেলে উপহাস করার রসদ তাদেরকে আমরা দিয়েছি। আমাদের পরিস্থিতি তখন এরকমই ছিল। এইটা হয়, এই দুটো আন্দোলনের কথা বললাম। আমাদের স্বাধীনতা আন্দোলন আরো ব্যাপক ছিল। যে আমাদের বাড়িতেও তখনকার সময় পুলিশের রেড পড়েছে। আর পরে যে আন্দোলনের কথা বললাম সেই আন্দোলনটাও ব্যাপক ছিল, অবশ্যই অতটা নয়। তো এই যে এখানে এত স্যাক্রিফাইস, কত মানুষের আত্মবলিদান, সবকিছুর মানে যে মূল্যটা পাওয়া দরকার সেই মূল্যটা আমরা পাইনি। তার কারণ হচ্ছে এই আন্দোলনগুলোর মধ্যে ওই ইষ্টপ্রাণতা ছিল না। আন্দোলনগুলো অনেকটা এরকম ছিল যে এটা কিছুটা সময়ের জন্য স্বস্তি দেবে। মানে এর ক্ষেত্রে কি হবে, এই আন্দোলনগুলোয় কি হয়, মানে শত্রুকে মেরে হাঁটিয়ে দেওয়া যাবে, যে সংখ্যক মানুষকে শেষ করে দেওয়া যাবে, কিন্তু আমাদের যে মূল সমস্যাটা, সেই সমস্যা জায়গাতেই থেকে যাবে। এটা হয়েছে ভারতের স্বাধীনতার পরে। আমরা মনে করেছি যে আমরা এখন স্বাধীন, আমাদের উপর কেউ আর রাজত্ব করবে না, আমরা কারো দাস নই। কিন্তু আদতে যদি কোনো দেশকে বা কোনো একটা সমাজকে স্বাধীন হতে হয় সামগ্রিকভাবে, তাহলে তাদের যে মানুষ নিয়ে সেই সমাজটা বা সেই দেশটা গঠিত, সেই প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি স্বাধীনতা লাভ করতে হবে। সেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের স্বাধীনতা লাভ যদি না হয়, তাহলে সামগ্রিকভাবে সেই দেশ, সেই জাতি কোনোদিন স্বাধীন হতে পারে না। তারা এটা কাগজ কলমে কিছু একটা হতে পারে,
এবারে সেই স্বাধীনতাটা কিরকম, যেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কথা বলা হচ্ছে। স্বাধীনতা কথাটাকে যদি দেখি তাহলে হচ্ছে স্ব এর অধীন, মানে নিজের অধীন। আমি কথা বলছি, আমার যে আর্টিকুলেটার্স গুলো আছে, যেগুলো দিয়ে আমি উচ্চারণ করছি, সেইগুলো আমার অধীনে। এখন এবার আমি রাত্রিবেলা ঘুমোতে গেলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখে আমি ভয়ের স্বপ্ন দেখলাম, চিৎকার করে জেগে উঠলাম। সেই যে চিৎকার করলাম, ওইটা যদি ওপর ওপর দেখি, তখন ওই আর্টিকুলেটার্স গুলো কিন্তু আমার অধীনে নেই। এখন আমি যে হাতটাকে নাড়ছি, এই হাতটা আমার অধীনে, আঙুলগুলো আমার অধীনে। ঘুমের মধ্যে আমার পাশে কেউ শুয়ে আছে, আমি এরকম ভাবে হাতটা সরালাম, তার মুখে গিয়ে লাগলো, তার ঘুমটা ভেঙে গেল বা অন্য কিছু লাগলো, তখন ওই ওপর ওপর দেখতে গেলে ওই হাতটা আমার অধীনে নেই। এই যে আমারই ফ্যাকাল্টিস গুলো কখনো কখনো আমার অধীনে থাকে, কখনো কখনো আমার অধীনে থাকে না। এই ব্যাপারটাই পূর্ণ স্বাধীনতা নয়। এটা খুব বাজে এক্সাম্পল দিয়ে বোঝালাম। আদতে আমাদের তো শুধু এই হাত পা মুখ আহ মাথা এইগুলো দিয়ে আমরা গঠিত নই। আমাদের মনের মধ্যে, আমাদের শরীরের বিভিন্ন ক্যাটাগরি আছে এবং প্রচুর ফ্যাকাল্টিস রয়েছে। আমাদের মাথার মধ্যে আমাদের ব্রেনের অনেকগুলো পার্ট আছে। এই পার্টের মধ্যে আবার কিছু কমপ্লেক্স রয়েছে, কিছু প্রবৃত্তি রয়েছে। সব নিয়ে একটা আমরা তৈরি হয়েছে, আমাদের বৈশিষ্ট্য তৈরি হয়েছে। প্রত্যেকটা ফ্যাকাল্টিকে যখন আমরা আমাদের অধীনে আনতে পারবো, মাস্টারি অর্জন করতে পারবো, তখন আমরা হয়ে উঠবো স্বাধীন। না হলে কি হবে, নিজের কাছেই নিজে পরাধীন হয়ে থাকবো, নিজের প্রবৃত্তির কাছে নিজে পরাধীন হয়ে থাকবো। এবং যতদিন নিজের প্রবৃত্তির কাছে নিজে পরাধীন হয়ে থাকবো, ততদিন আমরা আমরা একটা ছুতো করে দেব বাইরের কাউকে এসে আমার উপর রুল করার। এটাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন। যে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তখনকার সময় কংগ্রেসের কয়েকজন কর্মীর আলোচনা হচ্ছিল। তারা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে স্বাধীনতার তো দরকার, স্বাধীনতার জন্য সেই স্বাধীনতার আন্দোলনে আপনি যোগ না দিয়ে আপনি এখানে আধ্যাত্মিক ব্যাপার স্যাপার বা এগুলো কি করছেন আশ্রমে থেকে, এখানে এটা কেন দরকার? তখন শ্রী শ্রী ঠাকুরের কথা আমি এক্স্যাক্টলি কোট করতে পারছি না, তিনি দুটোকে আলাদা করে দেখেননি। তিনি বলেছিলেন যে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের পালন পোষণ, প্রত্যেকটা বৈশিষ্ট্যের পালন পোষণ যদি না হয়, তারা যদি ঠিক না থাকে, তাহলে সেই স্বাধীনতা হবে না। সেই মানে এখন আমরা যে পরাধীন হলাম, অন্য কেউ এসে আমাদের উপর রুল করতে পারছে, তার কারণটা তিনি, সেই কারণের দিকে তিনি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন এবং তার ব্যাপারটা বুঝেও ছিল যে আমাদের মধ্যে কোনো ফাঁকিবাজি আছে। সেই ফাঁকিবাজির সুযোগ নিয়ে অন্যরা বাইরে থেকে এসছে, আমাদেরকে দাস বানিয়ে রেখেছে। যদি না আমরা সেই ফাঁকিবাজিটাকে না শুধরোই, তাহলে আমরা কোনোদিনই স্বাধীন হতে পারবো না। এবং সেই ফাঁকিবাজিটাকে শুধরানোর বিভিন্ন স্টেপ থাকে। প্রথম স্টেপ হচ্ছে ইষ্টপ্রাণতা, অর্থাৎ একজনকে মেনে চলা। কাকে মেনে চলা? যাকে তাকে নয়। কাউকে দেখে কোনো কোনো ফিল্ম স্টারকে দেখে পছন্দ হলো, কোনো ক্রিকেটারকে দেখে পছন্দ হলো, তার লাইফস্টাইল অনুকরণ করে চলতে লাগলাম, কারণ মনে হয় সে লাইফে এস্টাবলিশ, তো আমিও তার লাইফস্টাইল ফলো করে চলে লাইফে এস্টাবলিশ হতে থাকবো। এরকম ভাবে হবে না ব্যাপারটা। এখন দেখা যায়, আমি আমার কিছু বন্ধু বান্ধবের ক্ষেত্রে দেখি যে যারা আলট্রা রিচ, তাদের লাইফস্টাইল সম্বন্ধে তারা জেনেছে সোশ্যাল মিডিয়ার কারণে। এবং লাইফস্টাইল গুলোর মধ্যে খুব কমন কিছু ফ্যাক্টর আছে যেগুলো তারা আমার সঙ্গে মিল পেয়েছে এবং সেই নিয়ে খুব হাসাহাসি করছিল। তাহলে তারা বলছে, তাহলে আমি কেন আলট্রা রিচ নই, এরকম একটা কথা হচ্ছে। তা ফ্যাক্টর গুলো হলো মেডিটেশন করা। তো তারা কিছু আলোচনা টালোচনা শুনেছে, শুনে মনে করে ওদের নজরে আধ্যাত্মিক ব্যাপারটা আলাদা। তো আধ্যাত্মিক যে আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করছে, সে মেডিটেট করবে। তো মেডিটেশন করতে হবে, নিরামিষ খেতে হবে এবং আরো আরো কয়েকটা এরকম আছে। তো এই দুটো নিয়ে হচ্ছে মেন কথা, যে আমিও তো ওইগুলো করি, তাহলে আমি কেন আলট্রা রিচ নই। এখানে কথাটা হচ্ছে যে ওই ওরা ব্যাপারটাকে ওরকম ভাবে দেখলে হবে না। আমি কাউকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু চিনি, সেইটুকু চিনে আমি তাকে ফলো করা শুরু করলাম। তার বৈশিষ্ট্যগুলো আমি নিজের মধ্যে নিয়ে আসতে কোনোদিন পারবো না। যদি আমাকে সত্যিকারে তাকে জানতে হয়, তাহলে তার জীবনের আদর্শকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। কোনো মানুষ কিরকম, যে কোনো মানুষ কিরকম, সেটা জানতে হলে সে কাকে মেনে চলে, সে তাকে আদর্শ বলে মানুক কি না মানুক। আমরা প্রত্যেকদিন সকালবেলা উঠে শ্রী শ্রী ঠাকুরকে ঈশ্বরবীতি নিবেদন করি, কারণ শ্রী শ্রী ঠাকুর আমাদের আদর্শ। এবার অন্য একটা ছেলে যে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত নয়, কিন্তু সে তার বাবাকে খুব ভালোবাসে, সে সকালবেলা উঠে ঈশ্বরবীতি করে না, পিতৃভীতির কোনো আইডিয়া তার কাছে নেই, কিন্তু সে পিতৃভীতি করতে থাকে,
কারণ সে যেহেতু সে বাবাকে ভালোবাসে, প্রত্যেকদিন সে তার অ্যাটিচিউডের মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে পিতৃভীতি করতে থাকছে সে। সেই ব্যাপারটাকে আমাদের বুঝতে হবে। যদি কোনো মানুষকে আমাদেরকে চিনতে হয়, তার আদর্শকে আমাদেরকে তার জীবনের মধ্যে থেকে খুঁজে বার করতে হবে। সে অফিসিয়ালি আদর্শ হোক কি না জেনেই ব্যাপারটা খুব সাধারণভাবে চলছে, সেই আদর্শ অনুযায়ী হবে সেই ব্যক্তিত্ব কিরকম সেটা জানা যাবে। আদর্শ যতটা তাকে মেনে যে চলছে, তার পরিধি অতটা বিস্তৃত হতে পারে না কখনোই, কারণ সে কোনোদিন আদর্শকে ছুঁতে পারে না। অনেক ক্ষেত্রে ছুঁয়ে যায়, সেক্ষেত্রে ছুঁতে পারে না ভুল বললাম, অনেক ক্ষেত্রে ছুঁয়ে যায়। এবং যদি আমরা এরকম কোনো আদর্শ চাই যে তাকে, সে মানে ইনফাইনিটের মতো বড়, সে তাকে কোনোদিন ছুঁয়ে শেষ করা যাবে না, সেরকম একজন আদর্শ হলেন এই পুরুষোত্তমেরা, যারা হচ্ছেন কি আমাদের এই যে যে সভ্যতা, এই সভ্যতার স্টলওয়ার্ড তারা। তাদেরকে দেখে বোঝা যায় আমাদের সভ্যতা কেমন। আর তাদেরকে প্রোটেক্ট করে আমাদেরকে চলতে হবে। তাদেরকে প্রোটেক্ট করে মানে তাদের আদর্শ যাতে অক্ষুণ্ণ থাকে, তাদের ভাবধারা যাতে অক্ষুণ্ণ থাকে, যে কোনো রকম দিক থেকে তাদের উপর অ্যাটাক হতে পারে। তারা যখন আছেন তখনও হয়, তারা যখন দেহে বর্তমান থাকেন না, তাদের দেহে বর্তমান না থাকলেও তারা চিরন্তন, তাদের আদর্শ চিরন্তন। তাই সবসময় অ্যাটাকটা তাদের উপর হতেই থাকে। এই তাদের উপর যখন এই অ্যাটাকটাকে যখন আমরা প্রতিহত করতে থাকবো, প্রতিহত করতে গিয়ে আমাদের চরিত্র পরিবর্তিত হতে থাকবে, আমাদের ব্যক্তিত্ব পরিবর্তিত হতে থাকবে, এবং আমরা আমাদের ফ্যাকাল্টিস গুলোর ওপর পরিপূর্ণভাবে মাস্টারি লাভ করব। একটা প্রজেক্ট থাকা দরকার সামনে। এই প্রজেক্ট না থাকলে হয় না ব্যাপারটা। মানে যদি মনে করি করবো তো ওরা হয়ে ওঠে না। যদি এরকম একটা প্রজেক্ট থাকে তখন সেগুলো করতে খুবই সুবিধা হয়, এবং আমার মনে হয় ওটাই একমাত্র ওয়ে কোনো একটা প্রজেক্টকে সামনে রেখে চলা, কোনো একটা গোলকে সামনে রেখে চলা। আদর্শ তো আছেন, তাকে প্রোটেক্ট করতে হবে। এবং মজার কথা হলো, তাকে কিভাবে প্রোটেক্ট করতে হবে সেটাও তিনিই বলে গেছেন। এরকম ভাবেই চলতে গিয়ে কি হবে, আমাদের ব্যক্তিত্বের পরিবর্তন আসতে থাকবে, এবং যে ফ্যাকাল্টিস গুলোর কথা বলছিলাম সেই ফ্যাকাল্টিস গুলোকে আমরা নিয়ন্ত্রিত করতে পারবো, এবং নতুন নতুন দিক খুলে যাবে। যেরকম ভাবে আগে ভাবতাম না, সেরকম ভাবে ভাবা শুরু করি। আপনারাও করবেন, আপনারা তো করেন নিশ্চয়ই, আপনারা ইষ্টপ্রাণ মানুষরা কমেন্ট করেন, তাদের কমেন্ট দেখেও বুঝে যায়। তো এরকম ভাবেই আমার মনে হয় চলতে হবে। অনেকক্ষণ ধরে বকবক করে যাচ্ছে, এবার হয়তো একটু বেশি বকছি। আমি রবিকে ডেকে নেবো। আমার মনে হয় একসঙ্গে আলোচনার মাধ্যমে ব্যাপারটা এগোলে ভালো হবে। মিউট আছিস, মিউট আছিস তুই। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু টেকনিক্যাল প্রবলেম। যাক, খুব ভালো লাগছে। আপনারা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই এপিসোডটি শেয়ার করে দিন। আমি খুব সুন্দরভাবে এনজয় করছিলাম আজকের এপিসোডটা, এবং কমেন্টে আসা অনেক প্রশ্ন ইত্যাদি জিনিসপত্র পড়ছিলাম, কিছু প্রশংসা, কিছু নিন্দা, সব মিলেমিশে এখানেও একটা অদ্ভুত স্বাধীনতার একটা পরিচয়, লিবারাল পরিচয় বলতে। একটা জিনিস দাদা আমি বলবো যে সেদিনই একজনের সাথে আলোচনা হচ্ছিল যে আমি যদি কোনো একটা টপিক মেনশন করি, যেমন কেউ যদি চুরি করে থাকে এবং চুরি করা জিনিসটা পকেটে থাকে, সেই জিনিসটার নাম নিলে সে প্রথমে তার পকেটের দিকে নজর যায় সিকিউরিটি হিসাবে। তেমন আমাদের এইখানেও আমরা যদি স্বাধীনতা ওয়ার্ডটা বলি, প্রথমেই স্বাধীনতা ইষ্টপ্রাণতা, প্রথমেই দেশের স্বাধীনতার কথা মনে পড়ে। হ্যাঁ, কিন্তু আমার প্রথম মনে এসছে ওই প্রেস ফ্রিডম অফ এক্সপ্রেশন, ওইগুলো আমার প্রথম মাথায় এসছে। হ্যাঁ, আমার মনে হয় যে অনেকেরই দেশের স্বাধীনতার কথা মাথায় আসবে, সেই জন্য আমি ওদিক দিয়ে আলোচনাটা করার চেষ্টা করেছি কিছুটা। ঠিক। এবার ব্যাপার হচ্ছে এই জন্যই কি আমার মনে হয় এই যে স্বাধীনতার এই যে উন্ডটা, মানে এই যে ঘাটা এখনো অনেক কাঁচা, দেশের স্বাধীনতার ঘাটা অনেক কাঁচা আছে। হ্যাঁ হ্যাঁ, তাই মানুষকে একটু ক্ল্যারিটি দেওয়ার জন্য জাস্ট একটু তোমার কাছে বলছি যে অনেকে ভাবছেন এবং মেসেজও করছেন যে স্বাধীনতা মানে কেউ কেউ বলছে জীবনের স্বাধীনতার কথা, কেউ কেউ বলছে আধ্যাত্মিক স্বাধীনতার কথা, কেউ কেউ বলছে দেশের স্বাধীনতার কথা। তো আদতে সব স্বাধীনতার মূলে একটা জিনিসই আছে, আমরা নিজেরা স্বাধীন কিনা। এই নিজেরা স্বাধীন বলতে কি বলতে চাইছো?
নিজেরা স্বাধীন বলতে আমাদের তো হাতে কোনো ইয়ে বেঁধে নেই, বা আমাদের কেউ পিটাচ্ছেও না, পরিস্থিতির মধ্যে রয়েছি বটে, কিন্তু স্বাধীনতা বলতে কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি? স্বাধীনতা বলতে একটা যে ইন্টারপ্রিটেশনটা আমি আমার পারিপার্শ্বিক থেকে পেয়েছি, সেটা হচ্ছে আমি আমার ফ্রি উইলে চলতে পারি, এটাই সরকারি স্বাধীনতা। কিন্তু আমি একটা জিনিস হয়তো ঠিক করে এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু আমি জোরের সঙ্গে বলতে পারি, দুনিয়া ফ্রি বলে কিছু হয় না। নাথিং ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, অ্যান্ড উইল ইজ অ্যাবসলিউটলি নট। প্রত্যেকটা জিনিস কার্যকারণ সম্পর্কে বাধা, প্রত্যেকটা জিনিস এমনি এমনি হয় না, কোনো একদমই এমনি এমনি হয় না। একদম, এই জন্যই বোধহয় এই যে কিছুক্ষণ আগে তুমি বলছিলে কমপ্লেক্স কে নিয়ে কথা বলছিলে, কমপ্লেক্সে আমাদের মাইন্ডে কমপ্লেক্স থাকে, সেটার মধ্যে আমরা বাধা থাকি। এই জায়গায় শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় শুনছিলাম, তিনি বলছিলেন যে কমপ্লেক্সকে বাংলায় বৃত্তি বলে, আর বৃত্তি ওয়ার্ডটা এসছে বৃত্ত থেকে, মানে সার্কেল। এই সার্কেলটার মধ্যে যে কজ এফেক্ট কজ এফেক্ট কজ, এটার জন্য এটা হচ্ছে, ওটা ঠিক করতে গিয়ে আরেকটা খারাপ হয়ে যাচ্ছে, এই সার্কেলের মধ্যে চলে যাচ্ছে। তা তোমার কাছে প্রশ্ন, ইষ্টপ্রাণতা আমাদের স্বাধীন করবে কেন? মানে ইষ্টপ্রাণতা এসে কি করে স্বাধীন করে দেবে আমাদের? আমি প্রথমে যেটা আমি জানতে চাই, ইষ্টপ্রাণ কথাটার এক্সাক্ট মানে কি, তুই আমাকে সেটা বল। আমি তো জানি না, কি আমার মনে হয় আমিও এক্সাক্ট, আমি মানে আমাকে যদি কেউ এক কথায় বলতে পারে আমি বলতে পারবো না। আমি এটুকু বুঝেছি যে ইষ্ট যার প্রাণের সমতুল্য, ইষ্ট যার প্রাণের মতো প্রিয়, আমি এইটুকু বুঝেছি। বা এইভাবে ভাবা যায়, প্রাণ যার, প্রাণ বলতে আমরা যা বলছি যে কোনো অ্যাক্টিভিটি আর লাইফ এন্ড অ্যাক্টিভিটি, এটাকেই প্রাণ বলা যেতে পারে। যার লাইফ এন্ড অ্যাক্টিভিটি ইষ্টকে নিয়ে মজে আছে। যদি আমি অনেকের ক্ষেত্রে দেখি যারা ওই মানে নিউবর্ন বেবিজ এর বাবা মা, তাদের তো প্রাণের সমতুল্য, অন্তত ওই সময়টুকু তো তার কোনো শাসন টাসনও তারা করতে পারে না, এমনই তাদের প্রাণের ব্যাপারটা। তাদের অ্যাক্টিভিটি তো তাকে ওই বাচ্চাটাকে ঘিরেই থাকে, তাদের পুরো লাইফস্টাইলটা তো চেঞ্জ হয়ে যায়, পুরো রুটিন চেঞ্জ হয়ে যায়, অনেকে চাকরি ছেড়ে দেয়। একদম, এখানে এই জন্যই এখন ছেলেদের ছুটি নেওয়ার একটা নিয়ম এসছে, হয়তো কেউ যদি বাবা হয় তার ছুটি নেওয়ার একটা নিয়ম এসছে হয়তো প্রাইভেট ফার্মে, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে সেক্ষেত্রে। তো যে আমাদের প্রাণের মতো প্রিয়, প্রাণের সমতুল্য, তাকে ঘিরে তো আমাদের অ্যাক্টিভিটি হবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাকে ঘিরে যখন অ্যাক্টিভিটি, তখন কি আমাদের সেই ফ্রি উইলটা আঘাত পড়ছে না? তখন একটা ছোট বাচ্চাকে ঘিরে বাবা মায়ের অ্যাক্টিভিটিটা গড়ে উঠছে, বাবা মায়ের পুরো লাইফস্টাইল অন্যরকম। বাচ্চারা রাত্রে জেগে থাকছে, বাবা মাকেও রাত্রিবেলা জেগে থাকতে হচ্ছে, দিনের বেলা তারা ঢুলতে ঢুলতে কাজ করছে। এটা একটা ফ্রি উইলের ব্যাপারটা আঘাত করলো না? এটা মানে তো তাকে ঘিরেই তো হবে, যে আমাদের প্রিয় তাকে ঘিরেই তো আমাদের অ্যাক্টিভিটি হবে। এবার সে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে। তাহলে কি আদতে এটাকে ফ্রি বলা যেতে পারে, মানে স্বাধীনতা বলা যেতে পারে? ইষ্টকে ধরে আমি তার কথা মতো চলবো, সেটা তো নিজেই একটা পরাধীনতার মতো শুনতে লাগছে। তার কথা মতো চলবো তো, এবার কথাটা হচ্ছে আমরা আদতে কি চাই? আমরা চাকরি করতে কি চাই, না আমরা টাকা রোজগার করতে চাই সেই জন্য আমাকে চাকরি করতে হচ্ছে? আমরা আদতে কি চাই, আমাদের গোলটা কি? হ্যাঁ, যদি আমার আজকে যদি আমি চাকরি করছি, আমার যে স্যালারিটা, সেই স্যালারির ইয়ার এন্ডের সময় আমাকে অন্য একটা কোম্পানি অফার দিল, ডাবল স্যালারি দেওয়া হবে, আর বাকি দিক থেকেও আমার ঠিকঠাক মনে হলো, ছুটি কিরকম, শিফট কিরকম ইত্যাদি আরো যা যা বিষয় আছে, সব দিক থেকে আমার ঠিক মনে হলো। আমি কি আমার কোম্পানিতে বসে থাকবো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর আমার অনুরাগ দেখিয়ে? তখনই বসে থাকবো না, কারণ আমার যেটা গোল সেটা হচ্ছে যাতে আমার পরিবার পরিজন ভালো থাকে, সেই জন্য আমি চাকরি করছি। আজ যদি মনে হয় চাকরি ছেড়ে অন্য কিছু করলে একটা সেলফ এমপ্লয়েডের কিছু একটা অপরচুনিটি পেলাম, তো সেখানে আমি দুটো কাজ একসঙ্গে, চাকরি সেলফ এমপ্লয়মেন্ট একসঙ্গে চলছে, করতে 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 সেলফ এমপ্লয়মেন্টের জায়গাটাকে এমন জায়গায় নিয়ে গেলাম যে আমি আরো 5 জনকে হায়ার করতে পারছি, এরকম জায়গায় গেলাম। তখন কি আমি চাকরিটা নিয়ে বসে থাকবো? তখন আমি ওইটাকে নিয়ে আমার নতুন একটা ফার্ম গড়ে তুলবো, একটা স্টার্ট আপ হয়ে যাবে হয়তো ওখান থেকে। তো আদতে আমার গোলটা কিন্তু নয় চাকরি করতে যাওয়া সকালবেলা উঠে, আমার গোলটা হচ্ছে টাকা রোজগার করা। তো আমার গোলটা কি দেখতে হবে, আমি সপারিপার্শ্বিক ভালো থাকতে চাই, সপারিপার্শ্বিক না হোক আমি নিজে অন্তত ভালো থাকতে চাই, এবং আমার ওই সব থেকে ছোট সার্কেল যেটা, তাদেরকে নিয়ে আমি ভালো থাকতে চাই। তাদের গায়ে আমি চাই না কোনো ছোট সার্কেল বলতে ফ্যামিলির কথা, সব থেকে, হ্যাঁ ফ্যামিলি, এবং সেক্ষেত্রে খুব
খুব ক্লোজ বন্ধু বান্ধব থাকলেও থাকতে পারে, এটা ইন্ডিভিজুয়ালের উপর ভ্যারি করে তার সব থেকে ছোট সার্কেলটা কিরকম, তাই না? তো এইবারে আমরা তো চাই ওটা তাদের গায়ে যাতে কোনো আঁচ না পড়ে, এরকম ভাবে আমরা চলতে চাই। কিন্তু আমরা বুঝতে পারি না, যেটা আমি বলছিলাম, যে মানুষ গোষ্ঠীবদ্ধ জীব, মানুষ সবসময় গোষ্ঠীবদ্ধ থেকেই সার্ভাইভ করে এসছে। সে একা একা থেকে সার্ভাইভ করে উঠতে পারেনি, মানুষের সিস্টেমটাই এরকম। এই সিস্টেমটা কে বানিয়েছে? মানুষকে এরকম ভাবে কে বানিয়েছে? ফ্রি উইল বলে কিছু নেই, আমাদেরকে যেরকম ভাবে তৈরি করা হয়েছে, যে সিস্টেমের ঢেলে আমাদেরকে সাজানো হয়েছে, আমরা সেরকম ভাবে চলছি। এবার ঠাকুরের মতো করে চলতে যাচ্ছি কেন? তার কারণটা কি? সেক্ষেত্রে আমাদেরকে ওই স্বপারিপার্শ্বিক সার্ভাইভ করা, মানে এক্সেলেন্সির সঙ্গে সার্ভাইভ করা, মানে এক কথায় বলতে গেলে এটা। আচ্ছা, তা আমরা কিছু প্রশ্ন নিয়ে নেব। আমারও আরো এই বিষয়ে প্রশ্ন করার আছে এবং আরো আলোচনাটাকে এগিয়ে নেওয়ার আছে। তার আগে আমরা কিছু প্রশ্ন নিয়ে নেব কমেন্ট সেকশন থেকে। সুদীপা ভট্টাচার্য মেসেজ করেছে, ইষ্টপ্রাণ স্বাধীনতা আমাদের নিজস্ব জীবন ও সমাজে ইন্টিগ্রেশন কিভাবে আনতে পারে? ঠাকুরের আলোকে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ আমি বহু যুগ আগে ছেড়ে এসেছি। ওই ইন্টিগ্রেশন, এটা তো অন্যরকম ইন্টিগ্রেশন, এটা অঙ্কের ইন্টিগ্রেশন না। বলছে ইষ্টপ্রাণ স্বাধীনতা আমাদের নিজস্ব জীবন ও সমাজে ইন্টিগ্রেশন কিভাবে আনতে পারে, এই বিষয়ে যদি কিছু বলো তাহলে খুব উপকৃত হবে বলছেন। ব্যাপারটা হচ্ছে যে আমি প্রশ্নটা যেটুকু বুঝেছি, তুই ওদের উত্তরটা দিবি পরে, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে নিয়ে আমাদের সমাজ গঠিত। সেক্ষেত্রে শুধু আমি একা নেই, আমি যে সার্ভিসটা পাচ্ছি কারোর থেকে, আমি দোকান আছে, সাফাই কর্মীরা আছেন, হ্যাঁ, মিউনিসিপ্যালিটি আছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বসে তাদের কাজটা করে যাচ্ছেন। তো এরকম ভাবে ব্যাপারটা এরকম হলো যে গভর্নমেন্ট থেকে খুব একটা ভালো বিল পাস করা হলো, পার্লামেন্ট থেকে ভালো বিল একটা পাস হলো, সেটা মানুষের খুব উপকারে লাগবে, মানুষের খুব সেবায় লাগবে। বিলটা পাস হওয়ার পর সেটাকে ইমপ্লিমেন্ট করবে কারা? যারা জেনারেল পিপল, তারা তাদের জন্য ইমপ্লিমেন্ট হবে আর তাদের মাধ্যমেই ইমপ্লিমেন্ট হবে। তাই এই যে সরকারি কর্মচারী আছে, তারা যদি ব্যাপারটার সঙ্গে কোঅপারেট না করেন, সেখানে যদি একটা করাপশনের ব্যাপার থেকে যায়, তাহলে সেই বিলটা যত ভালোই হোক না কেন, সেই বিলটা মানুষের কল্যাণে আসতে পারে না। আমাদের দরকার আমাদের যে নিজের জীবনের ইষ্টপ্রাণতা, সেটাকে যাজনের মাধ্যমে আস্তে আস্তে ছড়ানো। যাদেরই কন্ট্যাক্টে আসছি, এবার যাজনটা না ওরকম ভাবে আলাদা করে করা যায় না, যাজনটা মানুষের হতে থাকে, আমাদের নিজের ক্যারেক্টারের মাধ্যমে হতে থাকে। আমরা কখনোই আমাদের ক্যারেক্টারের খুব খারাপ দিকগুলো খুব বেশি সময়ের জন্য লুকিয়ে রাখতে পারি না। আমরা একটা কাজই করতে পারি, সেটাকে মোল্ড করতে পারি, সেটার উপর আধিপত্য লাভ করতে পারি, সেটাকে আমরা ভালো দিকে ঘুরিয়ে দিতে পারি। এরকম আমাদেরকে আমাদের যে ইষ্টপ্রাণতা, সেই ইষ্টপ্রাণতাকে আমাদের আস্তে আস্তে ছড়াতে হবে আমাদের সমাজের মধ্যে, তারপর সেখান থেকে আমাদের গোটা দেশের মধ্যে, এবং ছড়িয়ে তাহলে আমরা সেই বিলটার কথা বলছিলাম, সেই বিলটার মধ্যে কোনো খারাপ কিছু থাকতে পারে, বিলটার কোনো ফ্ল থাকতে পারে, কিন্তু ওটার মধ্যে যেটুকু ভালো আছে সেটুকু ভালো যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে ওই ইষ্টপ্রাণতাটাকে ছড়িয়ে যেতে হবে, ছড়িয়ে যেতেই হবে। এরকম ছড়াতে 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 যখন বেশ কিছু সংখ্যক মানুষ ইষ্টপ্রাণ হয়ে উঠবে, তখনই আমরা একটা চেঞ্জেস দেখতে পাবো। এবং আমার মনে হয় যে এই নিজস্ব জীবন এবং এই সমাজ এরকম ভাবেই ব্যাপারটা হবে। এবার তুই যদি বলিস তাহলে উত্তরটা আরো ভালো ক্লিয়ার হবে। না না না, আমি কি বলবো, এখানে আরেকজন প্রশ্ন করেছে, আমার তো খুব পরিষ্কার, আমি নিজেও পরিষ্কার হলাম ব্যাপারটা। এবং এখানে একজন কমেন্ট করেছে আরেকজন, যে কেন কোনো কারণে দেখাচ্ছে না, যে মানে এটাকে তুলে আনতে পারছি না স্ক্রিনে, যে এই কেন্দ্রবিন্দু হওয়া, এই আদর্শে কেন্দ্রবিন্দু হওয়াটা, মানে ও বোধহয় উনি বলতে চাইছেন যে আদর্শে কেন্দ্রায়িত হওয়াটা কি কোনো দেশকে কেন্দ্র করে হতে পারে না? এই স্বাধীনতা ইন্টিগ্রেশনের সেন্টারটা কি একটা দেশ হতে পারে না? দেশপ্রেম হতে পারে না? আইডিয়াল মানুষই কেন খুঁজছি আমরা? খুব ভালো প্রশ্ন। ঠাকুর এখানে আমার এক্ষুনি মনে আসছে না, দেশের একটা ডেফিনেশন দিয়ে গেছেন, দেশ সেখান থেকে আদর্শ, ওই জায়গাটা আমার এখনই মনে পড়ছে না। তাহলে ওইটাই হচ্ছে দেশটা এসছে আদেশ থেকে, আদেশটা এসছে আদর্শ থেকে, ওটা কি? হ্যাঁ, ওটাই বলছিলাম, ওইটাই হচ্ছে অ্যাপ্ট আনসার। ঠাকুর একদম এক কথায় উত্তরটা দিয়ে গেছেন। আমরা যতই বলি ভারত মাতা, দেশমাতৃকা,
তার যে একটা ছবি, তার ছবিটা তাকে মানে মানে বিভিন্ন লেখক এটা খুব আমাদের উপকারী করেছেন এই ছবিটাকে মানুষের সামনে তুলে ধরে। কিন্তু ব্যাপারটার মধ্যে একটা ফ্ল থেকে যায় কিছুটা, আমার মনে হয়। ফ্ল ঠিক বলবো না, ব্যাপারটা লিমিটেশন থেকে যায়, ওই আকাশের ভগবানের মতো। আমরা যদি নিজের মাকে পুজো না করতে পারি তাহলে দেশমাতৃকে কোন পুজো করতে পারবো না। এবং নিজের মাকে কেমন করে পুজো করতে হবে সেটা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবার আপনি বলবেন যে কেন, সেটা কি আমার বাবাকে দেখে শিখতে পারি না, সে তার মাকে কিরম ভাবে পুজো করেছেন? অবশ্যই শিখতে পারি, কিন্তু কথাটা হচ্ছে যে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। আর আহ, একজন 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 অলিম্পিক রানার সে একটা রেকর্ড সৃষ্টি করলো, তারপর আহ তাকে সেটাকে যে ভাঙা যায় সেটা কেউ ভাবতেই পারতো না। তারপরে হলো উসেন বোল্ট, সমস্ত রেকর্ড ভেঙে দিল। উসেন বোল্টের রেকর্ড পরে কেউ ভেঙে দেবে? তাই জিনিসটার কোনো শেষ নেই, এক্সেলেন্সের কোনো শেষ নেই। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি কতটা ভালোবাসবেন, আপনি যাকে মানেন তাকে আপনি কিরকম ভাবে পুজো করবেন, কতটা ভালো করে পুজো করবেন, তার কোনো শেষ নেই। দেশমাতৃকাকে আপনি কতটা ভালোবাসবেন, আপনার দেশপ্রেম কতটা, তার জন্য আপনি কি কি স্যাক্রিফাইস করতে প্রস্তুত, তার কোনো শেষ নেই। এটা শেষে ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখে বা একজন আদর্শ থাকলে তাকে দেখে বোঝা যায় যে এরকম। এইবার সেখানে আদর্শ হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তার আপনাকে জীবনীটা জানতে হবে, সেই জীবনীতে তিনি তার মাকে কিরকম ভাবে সেবা দিয়েছেন। সেবা আর খরচা এমন একটা জিনিস, কোনো মানুষের ইনকাম না থাকতে পারে, মানুষের আয় না থাকতে পারে, কিন্তু তার ব্যয় আছে। একজন মানুষ জন্মানোর আগে থেকে তার পিছনে ব্যয় শুরু হয়, সে চলে যাওয়ার পরও তার পিছনে ব্যয়টা চলতে থাকে। ব্যয় হচ্ছে এমন জিনিস, সেবা হচ্ছে তাই, সেবা চলতেই থাকে। সে থাকুক না থাকুক তার পেছনে সেবা চলতেই থাকে। সেবাটা এমন জিনিস এটা কিরকম ভাবে করা যায় প্রিসাইসলি জানা যাবে সেটা ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখে। তাই জন্য এরকম, তাই জন্য একজন মানুষকে লাগবে, মানুষটা হচ্ছেন ঠাকুর। এই বিষয়ে এটাও বলেছে না যে আমাদের আয় হোক না হোক ব্যয়টা চলতে থাকে। আমাদের মাথাটা যেহেতু মনিটারিলি ডিজাইন, মানে সবসময় আমরা মনিটারি ওয়েতে ভাবি। তাছাড়া যদি আমি লাইফের পার্সপেক্টিভ দিয়ে দেখি, আয়ও কিন্তু চলতে থাকে। আমরা অক্সিজেন আয় করছি। আমি সেক্ষেত্রে আমি শুধুমাত্র পয়সার আয় ব্যয়ের কথা বলেছি, মানে পয়সার ব্যয়ের সঙ্গে সেবার তুলনা করেছি। অন্য আয় ব্যয় তো চলতেই থাকে, আদান প্রদান তো চলতেই থাকে। একদম ক্লিয়ার। আরেকজন প্রশ্ন করেছেন, ঈশ্বর, চৈতালি পাল প্রশ্ন করেছেন, ঈশ্বর হলেন আনন্দের উৎস, তাই তিনি সচ্চিদানন্দ, কিন্তু দেখা যায় বাস্তবে তার জীবনেই বেশি দুঃখ এবং কষ্ট জীবন অতিবাহিত করেন। তাহলে আমরা কিভাবে তাকে ধরে জীবনে আনন্দে কাটাবো? জয়গুরু। এখন আনন্দ দুঃখ এগুলো, হ্যাঁ, এবং আনন্দ দুঃখ কষ্ট এগুলো, আনন্দ দুঃখ কষ্ট এগুলোর ডেফিনেশন ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি পরীক্ষায় ফেল করলাম, আপনারা তো দেখে মনে হতে পারে আমার আহা সেটা কি কষ্ট, পরীক্ষায় ফেল করেছে, কিন্তু আমার মনে না কোনো হেলদোলই নেই আমি পরীক্ষায় ফেল করেছি, কিছু এসে যায় না। আমার মনে একটাই যে পরীক্ষা শেষ হয়েছে বাঁচা গেছে। যেদিন পরীক্ষা শেষ হয়েছে সেদিনই আমি জানি যখন রেজাল্ট বেরোবে দেখা যাবে আমি ফেল করেছি, কিন্তু পরীক্ষা শেষ হয়েছে, অন্তত কাল থেকে আর পড়তে হবে না। এটাই আমার মনের আনন্দ। আপনি হয়তো এটা তাকে দেখে আমাকে দেখে বুঝতেই পারবেন না। হয়তো যেদিন রেজাল্ট বেরোলো সেদিন আপনি হয়তো ভাবছেন সেটা কি কষ্ট, কিন্তু সেটা তো আগে থেকেই জেনে বসে আছে সেটা ফেল করবে, তাই তার মনে খুব একটা কষ্ট নেই। ওই যে ওই কদিন আনন্দ করেছে, পরীক্ষার পর ওই কদিন সে আনন্দে ছিল। আনন্দের ডেফিনেশন প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। দেখুন এই যে যখন আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময় আমরা প্রত্যেকে নিজেদের মতো করে আনন্দ করতে চাই। এবং যখন আমরা ছোট ছিলাম তখন আমরা একরকম ভাবে আনন্দ করতাম। এখন আমরা যখন আস্তে আস্তে বড় হয়েছি আমরা অন্যরকম ভাবে আনন্দ করা শুরু করেছি, এবং বড় হওয়ার পর যখন শ্রী ঠাকুরকে ধরে চলা শুরু করেছি তখন আনন্দের ডেফিনেশনটা পুরোপুরি পাল্টে গেছে। তাই এই ব্যাপারটা আলাদা। এখন যারা কোনো 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 পুজো মণ্ডপে হিন্দি গান চালিয়ে কেউ উদ্দাম নাচছে, সেটা তার কাছে খুব আনন্দের মনে হচ্ছে, কিন্তু আমার সেটা দেখেই কষ্ট লাগছে। আনন্দ দুঃখ কষ্ট এগুলোর ডেফিনেশনটাই পাল্টে যাবে যখন আমরা শ্রী ঠাকুরকে ধরে চলা শুরু করবো। এবং শ্রী ঠাকুরের জীবনে দুঃখ আছে কিনা এটা, তিনি মানুষ হয়ে এসছেন, তিনি পরিপূর্ণভাবে মানুষের বেস্ট ফর্ম, তার জীবনে দুঃখ থাকবে না এটা আমি বলতে পারি না। অবশ্যই তিনি কি অনুভব করছেন তার ধারে কাছে আমি নেই, কিন্তু তার জীবনে দুঃখ কষ্ট থাকবে এটা তো স্বাভাবিক। তার জীবনে দুঃখ কষ্ট থাকবে, আনন্দ থাকবে, নিরানন্দ থাকবে। তাই জন্য তো আমরা তার সঙ্গে নিজেকে রিলেট করতে পারবো। যদি নিজেকে রিলেট করতে না পারি তখন আমরা বলবো যে ওই
ফার্স্ট বয়, ও তো ভালো নাম্বার পাবেই কারণ ও ফার্স্ট বয়, কিন্তু ভালো নাম্বার পাচ্ছে বলেই ও ফার্স্ট বয়, কারণ ও ভালো নাম্বার পাওয়ার জন্য পড়াশোনাটা করেছে, ওর মধ্যে আলাদা কিছু নেই। এটাই বুঝি। আগামী পরের একটা প্রশ্ন দেখে খুব এই পরপর প্রশ্ন এসে যাচ্ছে। হ্যাঁ, অনেক প্রশ্ন আছে, আমি কিছু সিলেক্ট করে দিচ্ছি, সময়ের অভাব, আমরা তাদের চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার। এনে একজন প্রশ্ন করেছেন দেবারতী মিত্র, আমি খুব সাধারণ, আমার একটা প্রশ্ন আছে, আপনি ভগবানকে দেখেছেন? যদি আমি দেখতে তবে কি করতে হবে? ভগবান, এটা তো সেই স্বামী বিবেকানন্দ, তখন তিনি স্বামী বিবেকানন্দ হননি, তিনি রামকৃষ্ণদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন। এটা আমাকে জিজ্ঞাসা করার কোনো কারণ নেই, বা আমাদেরকেও আমি বলবো জিজ্ঞাসা করার কোনো কারণ নেই। কথাটা হচ্ছে যে ভগবান কথার মানেটা কি। ভগবান কথার মানে, যদি উনি হয়তো মিন করছেন ঈশ্বর, কিন্তু ভগবান বলতে ঈশ্বর হতে পারেন, কিন্তু ঈশ্বর ছাড়াও অন্য কিছু হতে পারেন ভগবান কথাটার মানে। ভগবান মানে ভজবান, যাকে আমরা ভজনা করি তিনিই আমাদের কাছে ভগবান। তো বলা হয় না ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর, এরকম কাউকে অভিনয়ের ভগবান বলা যেতে পারে, কাউকে যে কোনো ফিল্ডের বিভিন্ন ভগবান হতে পারে। তাদেরকে কারণ তারা ওই ফিল্ডে এতটা তারা এক্সেলেন্ট পারফরমেন্স দিয়েছেন, তাই জন্য তারা ওই দরজাটা পেয়ে গেছেন। এখন দেখবেন বিভিন্ন বিভিন্ন মানুষ, তাদের নামে আশ্রম, তাদের নামে মন্দির, তাদের বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, তারাও তাদের ভক্তের কাছে তারাও ভগবান। তো আপনি তাদের সেই ভক্তের কাছে গিয়ে বলেন আপনি কি ভগবান দেখেছেন, তারা বলবে হ্যাঁ ভগবান দেখেছি, তার সঙ্গ করেছি, তিনি এখন নেই, তার বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে আছে। আপনি যদি বলেন ঈশ্বর, ঈশ্বর তো উপলব্ধির বিষয়, আমি বলতে পারবো না এই বিষয়টা। তাও আমি ওই মাকে এবং আমি এক্ষেত্রে আমার একটা হালকা ইগো আছে। আমি কোনোদিন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ঈশ্বর বলে ওপেনলি দাবি করব না। আমি মানি তাকে ঈশ্বর বলে, তো আমি তাকে ওপেনলি দাবি করব না। আপনি জেনে নিন, আপনি যাচাই করে নিন, তিনি যখন ছিলেন তখন তাকে যাচাই করে নেওয়া হয়েছে, এখন তার আদর্শ রয়েছে, তিনি আদর্শের মাধ্যমেই বেঁচে আছেন, এখনো তাকে যাচাই করে নেওয়া হচ্ছে। আপনার যদি ইচ্ছা থাকে আপনি তাকে যাচাই করে নিন। অবশ্যই তার মানুষদের মধ্যে তার প্রকাশ আছে, তাকে নিয়ে যারা চর্চা করে তাদের মধ্যে তার প্রকাশ আছে, কিন্তু তার পরিপূর্ণ প্রকাশ নেই কোনোভাবেই। আপনি কাউকে দেখে বলতে পারেন না যে এরকম, তার মানে এর আদর্শ এরকমই ছিল, এ রাস্তায় হোঁচট খায়, দেখে যেতে পারে না, তার মানে আদর্শ এরকম অন্ধের মতো হেঁটে যেত। না, সেটা একেবারেই না। আপনি শুধু তাকে দেখে জানতে পারেন, শুধু তাকে দেখে ওইটুকু ইনফরমেশন পেতে পারেন তার আদর্শ কিরকম, এবং তার চরিত্রের মধ্যে যে ভালো দিকগুলো আছে সেই ভালো দিকগুলো কিরকম ভাবে পরিস্ফুট হয়ে উঠেছে, সেইটা দেখে আপনি বুঝতে পারবেন তার আদর্শের মধ্যে ভালো দিকগুলো ছিল। তার যে ফ্ল গুলো, সেগুলো কেন রয়েছে সেটা নিয়ে তাহলে অ্যানালাইসিস করতে হবে। তার আদর্শ কে সেটা আপনি যখন জানতে পেরেছেন, তখন তাকে সেই আদর্শকে এবার জানার চেষ্টা করুন। পঠন পাঠন তো আছেই, এবং দেখুন যে তিনি তাকে জানার জন্য কি কি স্টেপস বলে দিয়ে গেছেন। ঠাকুরকে জানার জন্য কি কি স্টেপস বলে দিয়ে গেছেন, সেই স্টেপগুলোর মধ্যে দিয়ে তাকে জানুন, সেটাই বলুন। একদম একদম। আর একটা কথা না বললেও নয় যে আমরা এরকম ভাবে ভাবি, আমি ভাবতাম যে এই যে এটা বললে মাত্র অর্কদা, এটা খুব বড় সত্য কথা, একদম পারফেক্ট। কিন্তু তখনকার সময় বা ঠাকুর ফিজিক্যালি থাকতে ঈশ্বরত্ব প্রাপ্তি বা ঠাকুর অনুকূল চন্দ্রকে বলি বা ভগবান ঈশ্বর যাই বলি, তাকে পাওয়া কি কোনো অংশে কমে গেছে আজকে? মানে তাকে পাওয়া যাবে না এরকম কোনো হয়ে গেছে তিনি ফিজিক্যালি চলে যাওয়ার পর? তিনি তো বলেননি, তিনি নিজে বলেননি। কেউ যদি তার কোনো কথাকে বা কোনো সংখ্যক কথাকে ইন্টারপ্রেট করে ওরকম কোনো মানে বার করতে যায়, সেটা তার মানে আস্পর্ধা একরকমের। তাই তো, আমি বরং পুণ্যপুঁথিতে এক জায়গায় পড়েছিলাম, শ্রী ঠাকুর বলছেন একজন পুণ্যপুঁথিতে ঠাকুর নাচ করছিলেন, যখন কীর্তন করে পড়ে যেতেন, ভাববাণীতে চলে যেতেন, তখন এরকম অনেকে মনে মনে প্রশ্ন করতো আর ঠাকুর আনসার দিতেন, এবং অনেক আনসারের ব্র্যাক পরে নিচে স্টার মেরে ফুটনোটে লেখা থাকতো যে ইনি মনে মনে প্রশ্ন করেছে, তার উত্তরে ওটা দিয়েছেন। হ্যাঁ, অশ্বিনীদার মনে মনে প্রশ্নের উত্তর দিতেন, কিশোরী মোহনদার দিতেন। তো একটা এরকম এক জায়গায় ছিল, মনে মনে ভাবছিল যে এই যে ঘটনা আমরা চোখের সামনে দেখছি, ঠাকুরকে এইভাবে উপলব্ধি করতে পারছি, দেখতে পাচ্ছি, এ তো ভবিষ্যতে লোকজন বিশ্বাস করবে না, তাহলে এই ছেলেটা মরে গেলে কি হবে, ঠাকুর মরে গেলে কি হবে, কি দেখে বিশ্বাস করাবো? তখনই একজন ঠাকুরই সঙ্গে সঙ্গে ওই অবস্থায় মনে মনে ঠাকুর শুনেই ঠাকুর আনসার দিচ্ছেন যে আমি মলে কি হবে, আমি মলে কি হবে, এরকম করে মানে উপহাস করছেন যে আমি কোনোদিন মরিনি,
তোমার চোখের সামনে এসছি কিছুক্ষণের জন্য, তোমার লেভেলে নেমে এসছি, আবার বডিটা ভ্যানিশ হয়ে যাবে। যখন প্রথমবার শুনি, ছোটবেলায় খুব ক্রিকেট দেখতাম, যখন প্রথমবার শুনি যে জাহির খান রিটায়ার করে যাবে আর খেলবে না, তখন আমার মনে হতো যে তাহলে কে বলটা করবে এবার ইন্ডিয়ান টিমে। তখন মনে হতো যে বাকিরাও রিটায়ার করবে, মানে যারা যারা আগে যাদের খেলা ছোটবেলায় দেখেছি, সৌরভ, সচিন, রাহুল দ্রাবিড়, সবাই রিটায়ার করবে। তখন আমার মনে হতে থাকলো যে তাহলে এরপরে কে কে খেলবে, তা কে এসে। তখন আমি দেখলাম যে অলরেডি কিছু নতুন প্লেয়ার টিমে চলে এসছে। এটা হচ্ছে আমাদের দেশে ক্রিকেটের প্রতিভাবান ব্যক্তিত্ব কিরকম সংখ্যক আছেন তার উপর ডিপেন্ড করছে অনেকটা, এবং কালচারের উপর ডিপেন্ড করছে অনেকটা। কিন্তু এই প্রতিভাটার ওই প্রতিভাটারও আমরা যে বিষয়টা কথা বলছি, সেটা কোনো খেলায় পারদর্শিতার থেকে অনেক বড় বলে আমি মনে করি। তো সামান্য একটা খেলায় পারদর্শিতা, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে, সেইটুকু পারদর্শিতারও কোনো অভাব নেই। তো কেন ওরকম কোনো অভাব থাকে না যে এরা চলে যাবে তারপর কি হবে, স্পিরিটটা থেকেই যায়। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের লাইফটা বা পুরুষোত্তমের লাইফের একটা অদ্ভুত, যে তিনি এক জায়গায় ওই যে পঞ্চানন্দার গানে লিখেছেন, বিশ্ব হিয়ার স্বপন খানি, চিন্ময়ী কি আনলো টানি, অরূপ ঘন রূপ নিল যে রূপের পাথারে। তাহলে ওই যে মানে প্রত্যেকের মধ্যে যে নিজে ছড়িয়ে আছেন, সে এক জায়গায় কন্ডেন্স করেছে, সে আবার বিলীন হয়ে গেল বা কোথাও একটা আড়ালে লুকিয়ে গেল। তো টেকনিক্যালি বলতে গেলে সে তো বরং সেই সব সময় আছে, আমরা হাওয়া হয়ে যাচ্ছি মাঝে মাঝে। সেই চিদ্রূপে না পরিব্যাপ্তং ত্রৈলোক্যং সচরাচরং হয়ে আছে নাকি। এই ভালো। এবং কিন্তু এত মজার ব্যাপার হচ্ছে যে তোমার যেটা কিছুক্ষণ আগে বললেন, তিনি কিভাবে পেতে হবে সেটা তো তিনি স্পষ্ট করে দিয়ে গেছেন। একটা কথা শুনলে তার জন্য দরকার তার প্রতি শ্রদ্ধা প্রথমত। আমি কিছু জানি না, আমি জানতে চাই, এর জন্য প্রথমত দরকার যাকে জানতে চাইছি, যার ব্যাপারে জানতে চাইছি, তার জন্য কিছুটা শ্রদ্ধা। একদম অশ্রদ্ধার ভাব নিয়ে আপনি বুঝতে পারবেন না, তিনি আপনার চোখে ধুলো দিয়ে থেকে যাবেন চিরজীবন। তো কিছুটা শ্রদ্ধা তিনি ডিজার্ভ করেন, তো আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা। আমরা তাকে যদি সেটা জীবনের কোনো এক সময় দিয়ে উঠতে পারি, সেটাই তাহলে ধন্য হয়ে যাব। কিন্তু মিনিমাম যেটুকু শ্রদ্ধা, যেটুকু ক্রাইটেরিয়া না হলে নয়, সেটুকু শ্রদ্ধা লাগবে। তারপরেই আপনি জানতে পারলেন কি কি স্টেপস আছে, সেই শ্রদ্ধা নিয়ে সেই স্টেপস গুলো যদি মানে পালন করেন, তখন কিছু হতে পারে। আর যদি পালন করেন তখন তো হবেই, কারণ তিনিই গ্যারান্টি দিয়ে গেছেন যে হবেই। সায়েন্সের মতো ফর্মুলায় দিলেই আনসার বেরোবে। আবার কি ওই যে শ্রদ্ধার সাথে সেগুলো জেনে নেওয়া, ওটাকেই দীক্ষা বলে। কিন্তু তার সঙ্গে আমার এই কথাটাও না মানে বলতে হচ্ছে, কারণ অনেক প্রশ্ন আসছে, এবং তার মধ্যে আমি বেদব্রত রচনা লিখে দিয়েছেন বেদব্রত ভাই, জয়গুরু অর্কদা এবং সৌভিকদা। প্রশ্ন ছিল, ঠাকুর ধরে কি সত্যি আমরা স্বাধীন? কারণ আজকাল দেখছি ঠাকুরকে নিয়ে নানান ব্যবসা চলছে, ইত্যাদি ইত্যাদি জিনিস লিখেছেন। এর মধ্যে এই যে জোর করে জবরদস্তি, তাহলে কি সত্যি স্বাধীন? এইরকম ধরনের ব্যাপার চলছে এখানে। তো দীক্ষার ওই যেভাবে ঠাকুরকে দেখা যায় বা ঠাকুরকে পাওয়া যায়, দেখা মানে আমি শুধু চোখের দেখা বলছি না, উপলব্ধি। কারণ রাবণও তো রামকে দেখেছেন, কিন্তু সে কি আর রামকে পেয়েছেন? ওই চোখের দেখে কোনো লাভ কি আছে আমি জানি না, কিন্তু ওই যে কমপ্লিটলি পাওয়া বা সেই রাস্তাটা খুলে যাওয়া, সেটার এই যে তুমি বলছো শ্রদ্ধার সাথে জানতে যাওয়া, তো শ্রদ্ধার সাথে বেদব্রতর এই পুরো জিনিসটা দেখাচ্ছি না, আবার যদি আবার ব্লক করতে চলে আসে, তাই এই উপায়টা তিনি দিয়ে গেছেন যে এইভাবে ব্যাপারটা কন্টিনিউ হবে। সেই উপায়টা আমরা জানার জন্য শ্রদ্ধাবনত হয়ে গেলাম সেরকম মানুষদের কাছে বা সেরকম প্রতিষ্ঠানের কাছে। এখন সে তো ঠাকুরের দেওয়া জিনিসটা আমাকে দেবে, আমি সেটা প্র্যাকটিস করব। সেই তাহলে সে ঠাকুরের দেওয়া জিনিসটাই তো যদি এক্স্যাক্টলি ঠাকুরের জিনিসটা না দেয়, তখন আমি কি করব? তখন আমি ভুল ওষুধ খেলে শরীর খারাপটা বেড়ে যেতে পারে, বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যখন আমরা তো মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই খুব মানে চোখ কান খোলা রেখে চলি আমরা। যখন দেখি যে ওষুধ কাজ করছে না, তখন তো আমরা অন্য ডাক্তারের কাছে যাই, নাকি প্রথমেই যে সিস্টেমটায় আমরা গেছি, অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি যাতেই গেছি, সেই না অ্যালোপ্যাথি কাজ করে, হোমিওপ্যাথি কাজ করে না, তা তো আমরা বলি না। তখন বলতে পারি না, তার কারণ তখন এত কষ্ট হচ্ছে শরীর খারাপের জন্য যে অ্যালোপ্যাথির সিস্টেমটার উপর আমি অবিশ্বাস করতে পারছি না। ওই ডাক্তারটাকে গালাগালি দিলাম, নিয়ে অন্য ডাক্তারের কাছে চলে গেলাম, এটাই করি আমরা। তো
ওই রকম যখন আমার অতটা কষ্ট হচ্ছে, যখন আমার কোনো কোনো ক্ষেত্রে আমার সার্ভাইভাল প্রশ্নের মুখে, তখন আমি কিন্তু এই সিস্টেমটার উপর ভরসা করি না। সব নার্সিংহোমই চোর, যেখানে যাবো সেখানেই লাখ লাখ টাকা বিল করে দেবে, আমরা কিন্তু তবুও যাই, কারণ আমরা যেতে বাধ্য। এরকম ভাবেই যদি টান সেরকম থাকে, তখন আমরা ঠিক জায়গায় পৌঁছেই যাবো। ঠিক, এবং সেরকম আর আমরাও চেষ্টা করছি। আর আমরাও চেষ্টা করছি যাতে সুবিধা হয়, যাতে কাউকেই ওরকম ফেস করতে না হয়। আমরা সেই চেষ্টাটা করছি। এবং আপনি যদি এই চেষ্টায় যোগদান করতে চান, আমাদের কন্টেন্ট গুলোকে শেয়ার করতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোন কোন বিষয়ে আপনারা কন্টেন্ট, কিরকম বিষয়ে আপনারা কন্টেন্ট চান। আমাদের ভারতের ইতিহাসে বহু বছর ধরে একটা কথা চলে আসে যে when Chela is ready, Guru appears. when Chela is ready, Guru appears. যখন আমরা যেরকম লেভেলের, এক জায়গায় বলছিলেন একজন শান্ত মাতের টিচার, এক জায়গায় বলছিলেন যে তার কাছে আরেকজন তার শিষ্য এসে বললো যে সারা জীবন এত দুনিয়া ভরে ঘুরে বেড়ালাম, কত কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিলাম, আপনার কাছে এসে দেখছি ভগবানকে পাওয়া এত সোজা, সিম্পল ওয়ে, তাহলে তো ওগুলো পুরো নষ্ট করেছিলাম। তখন ওই গুরুদেব, তার যে হুজুর মহারাজ, সে রিপ্লাই করছে তার শিষ্যকে যে হ্যাঁ, কিন্তু সেটা তো ঠিক, তাকে পাওয়া তো সহজ, কিন্তু যেগুলো তুমি অতদিন নষ্ট করেছিলে ওটাও তোমার ওই কর্মফলটা আর কি ভাঙছিল, ওই পেমেন্টটা করে এখন তুমি ফাইনালি এসছো আর কি। তাই আমার মনে হয় যেটা তুমি বললে এক্স্যাক্টলি, যে আমাদের যদি ওই টানটা লেগে থাকে তাহলে ইভেন্চুয়ালি আমরা তার কাছে খুঁজে খুঁজে পৌঁছে যাই, এবং পৌঁছাচ্ছে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি। ভারতের ইতিহাস নিয়ে কথা যখন উঠলো, আজকের বিষয় হচ্ছে স্বাধীনতা, ইষ্টপ্রাণতা। ভারতের স্বাধীনতা নিয়েও আমাদের রিসেন্টলি একটা ভিডিও করা হয়েছে, হয়তো ওটা কালকে রিলিজ করবে, কথা দিতে পারছি না। তো সেটা একটা মুভির রিভিউ, সেটাও আপনারা দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো। সেখানেও ভারতের স্বাধীনতার ইতিহাস নিয়ে কিছু আলোচনা রয়েছে, ঠাকুরের আলোকে অবশ্যই। একদম, ভারতের স্বাধীনতা নিয়ে ঠাকুর অনেক কথা বলেছেন, এবং অনেক বড় বড় স্বাধীনতা সংগ্রামীরা, লিডিং স্বাধীনতা সংগ্রামীরা শ্রী ঠাকুরের কাছে গেছেন, এবং তিনি এমন এমন কথা ওই টাইমে প্রেডিক্ট করে দিয়ে গেছেন, প্রেডিক্ট বলবো না, আমি বলবো তিনি অ্যানালিসিস করে দিয়ে গেছেন। তিনি ওইসব প্রেডিকশনের গল্পে কখনো জাননি। প্রেডিক্টের উঠছে, প্রেডিকশন হয় না, ওসব প্রেডিকশন ইনফ্যাক্ট যেটা বলবেন সেটাই হয়। হ্যাঁ, মানে ওরকমই, তার বলাটাই ওরকম, সর্বজ্ঞত্ব বীজম, তার রকমটাই ওটা। হ্যাঁ, তা তিনি বলে দিয়ে গেছেন। তো এখন এই বলাগুলো নিয়ে আপনারা দেখলে নিজে চমকে যাবেন এবং খুব আনন্দিত হবেন। এই নিয়ে আজকে আমরা দুটো বই আপনাদের রিলিজ করছি, রিলিজ বলবো না, আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, যে এই বইগুলো আমাদের স্টোরে আছে, আরো বই আছে, এটা দুটো জাস্ট ট্রেলার, আরো বই আছে যেগুলো আমরা আগামী দিনে আরো ভালো করে রিলিজ করব এবং অফিসিয়াল ট্রেলার ইত্যাদি বানানোর ইচ্ছা রাখছি। আপনারা আমাদের এই স্টোরের লিংক আমি দিয়ে দিয়েছি কমেন্ট সেকশনে, এখানে গিয়ে আপনারা সেই বইগুলি ডাইরেক্ট পেয়ে যেতে পারেন। এবং যাদের, আমি তাদের হাইলি রেকমেন্ড করব বইগুলি কেনার, কিন্তু তাও আমি বলছি ওপেন ভাবে, কারুর যদি অর্থের অসুবিধা হয় বা কোনো রকম হয় যে এত দূর থেকে কিনতে পারছেন না বা কিছু, আমাদের যোগাযোগ করতে পারেন, আমরা ফ্রিতে এর পিডিএফ বা কিছু একটার ব্যবস্থা করে দিতে পারি, চেষ্টা করব। তার আগে আমি এই বইটা আমাদের ওয়েবসাইটে খুলে আমি একবার আপনাদের দেখিয়ে দিতে চাই। প্রথম বইটি হলো ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে এই বইটি, এর লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কমেন্ট সেকশনে আপনি পেয়ে যাবেন। ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আরেকটি বই হচ্ছে ভারত ও তার গৌরবময় বৈশিষ্ট্য, গৌরবময় ইতিহাস। এই দুটি বই যদি আপনাদের চাই, আপনারা ডাইরেক্ট এই যে লিংক প্রোভাইডেড আছে আমাদের কমেন্ট সেকশনে, এখানে গিয়ে আপনারা সোজাসুজি ওটা নিয়ে নিতে পারেন। আর যদি আপনাদের কোনো অসুবিধা হয় ডাউনলোড করতে বা এটাকে পড়তে, এটা তো ফিজিক্যাল কপি আছে, ফিজিক্যাল কপি আপনারা পেয়ে যাবেন। যদি অসুবিধা হয় আপনারা আমাদের ইনবক্স করতে পারেন, কমেন্টে জানাতে পারেন, আর এটা নিয়ে সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিতে পারেন। চর্যাশ্রম প্রকাশন
প্রকাশনা দ্বারা প্রকাশিত বিরিঞ্চি পদপালের সংকলন শ্রী শ্রী ঠাকুরের বলা যে কি নিয়ে ভারতের কি কারণের জন্য ভারতের পরাধীনতা হয়েছিল, কিভাবে ভারত সেই পরাধীনতার থেকে স্বাধীনতার দিকে এসেছিল এবং সেই স্বাধীনতার রকমটা কি, আমরা কিভাবে বাস্তবে তাকে স্বাধীনতা দিতে পারবো, সেই নিয়ে এর মধ্যে ডিটেলসে পাবে। এটাই বলার ছিল। আজকে আমরা আলোচনার একদম শেষের দিকে, সবার শেষে ওই বাণীটিই বলতে হয় বারবার করে শ্রী শ্রী ঠাকুরের, যে যা ইচ্ছা তা করা কিন্তু স্বাধীনতা নয়, অবাধে ভালো করতে পারাকে স্বাধীনতা কয়। এখন এতক্ষণের এই আলোচনায় আমরা কি বুঝলাম, ভালো কোনটা, ভালো আমার পক্ষে যেটা ভালো আরেকজনের পক্ষে বাজে, আরেকজনের পক্ষে যেটা ভালো আমার পক্ষে বাজে, কিন্তু সবাই মিলে একসাথে ভালো থাকার যে পন্থা, তার জন্য একটা কমপ্লিট ভিশন লাগে, একটা উপর থেকে দেখার একটা স্যাটেলাইট ভিউ লাগে। সেই স্যাটেলাইট ভিউটা দেখা যায় যে যত উপরের মানুষ, সে তার ভিশনটা তত পরিষ্কার হয়। এখন এই উপর মানে কি? উপর মানে যার ফুলফিলমেন্ট যত হাই, তার দর্শন তত হাই। তাহলে সেই সর্বোত্তম ফুলফিলার দি বেস্ট, বা বাংলায় বলতে পুরুষোত্তম যিনি, তার কাছে যেতে হয়। তার কাছে গিয়ে আমরা সে সম্যক জ্ঞানটা পাই। আমরা যেমন মাটির পরাধীনতা বা গ্র্যাভিটেশনের পরাধীনতা ত্যাগ করার জন্য আমাদের কিছুক্ষণের জন্য এরোপ্লেন বা রকেটের পরাধীনতা গ্রহণ করতে হয়, রকেটের অধীনতা গ্রহণ করতে হয়। আমরা যখন রকেটে উঠি, রকেটকে আপন বলে জড়িয়ে ধরি, সে আমাদের এই পৃথিবীর শৃঙ্খল থেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে পারে। তারপরে গিয়ে স্পেসে তুলে ছেড়ে দিলে আমিও মুক্ত, রকেটও মুক্ত। তেমনি আমাদের পৃথিবীর বা আমাদের যে নিজস্ব বৃত্তির জাল, এই বৃত্তির জালের মধ্যে আমরা যেভাবে বদ্ধ হয়ে আছি, এই বৃত্তির জালের ভেদ করে যে বৃত্তিভেদী তিনি আমাদের টেনে নিয়ে গিয়ে ওই বাইরে সেই মুক্ত স্থান বা আমারই পূর্ণত্বে নিয়ে যেতে পারে। তাই এই অসীমকে আমরা এখন খুঁজে চলার চেষ্টা করছি। যে একজন প্রশ্ন করলেন মা, যে জানতে চাই, ঈশ্বরকে দেখতে চাই, অসীম হয়ে আছে, কিন্তু এই অসীমই তাকে ডাকার জন্য তিনি সসীম হয়ে এসেছেন, এবং তার প্রতি ওই বৃত্তিভেদই দরকার। অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। এই এত সাধন ভজন ইত্যাদি সব কিছু শুধুমাত্র তার প্রতি টান গজানোর প্র্যাকটিস। আর সেটার জন্য অর্কদা আমাদের গেস্ট আজকে যেরকম বললেন, যে তার প্রতি দরকার শ্রদ্ধা। এই শ্রদ্ধা অ্যালাউ করে, এবং শ্রদ্ধার সাথে তার নীতিবিধি অবিকৃত ভাবে যেরকম আছে সেরকম ভাবে জানার যে পদ্ধতি, সেটা হচ্ছে দীক্ষা। সেটাও যেন পারফেক্টলি হয়। তাই ঠাকুর জোর দিয়ে বলে গেছেন, পুরুষোত্তম প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হয়ে পুরুষোত্তমকেই ধ্যান করতে হবে। সেইটা আমাদের নিজস্ব খোঁজ কিন্তু বজায় রাখতে হবে। তাই অর্কদা, আজকে যদি কিছু একটা ফাইনাল তুমি বলে দাও ভিউয়ারদের জন্য, এই অনুধ্যানের ব্যাপারে, তোমার অনুধ্যানে এসে কেমন লাগলো বলার জন্য, অনেকদিন পরে তোমারই শো, কিন্তু অনুধ্যানে অনেকদিন পরে এসে কেমন লাগলো কি ইত্যাদি বলতে কেমন লাগলো, এবং কিরকম কমেন্ট ইন্টারাকশন, বহু কমেন্ট আছে, সব দেখাতে পারলাম না টাইমের জন্য, ওটা একটু শুনে নিতে চাই। এটা হচ্ছে মাস্টার উইদিনের প্রথম লাইভ, যেখানে আমি একটা স্ক্রিপ্ট নিয়ে এসেছিলাম, কারণ এখানে আমাকে আলোচনা করতে হবে। আমি কোনোদিন ওরকম ভাবে করি না, আর আমি চাই যাতে মানে আমি যেটা চাই সেটা হচ্ছে ভালো ভালো বক্তারা এসে আমাদের এখানে বক্তব্য দিয়ে ঠাকুরের ব্যাপারটাকে তুলে ধরছে, কিন্তু সেটা কোনোদিন হয় না। ঠাকুরের মিশন আমাদেরকেই করতে হবে, যদি আমরা না করি অন্য কেউ করবে না। এবং আমরা বলতে ইন্ডিভিজুয়াল, যদি আমি না করি অন্য কেউ করবে না। আমাকে কাজটা করতে হবে, আমার উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করতে হবে ঠাকুরের কাজের ক্ষেত্রে। বাকি কাজের ক্ষেত্রেও ঠাকুরের কাজটা আমাদের জীবন থেকে আলাদা নয়। যদি আমাদের জীবনের একটা ধরুন টাইম অ্যালট করা আছে, এইটুকু সময় আমি ঠাকুরের কথা বলবো অনলাইনে, এইটুকু সময় যদি আমাকে বার করতে হয়, তাহলে আমাকে আমার বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলোকেও মাস্টারির সঙ্গে হ্যান্ডেল করতে হবে, সেগুলোকে সঠিকভাবে নিপুণতার সঙ্গে কাজগুলোকে মেটাতে হবে, তবেই আমি ওই সময়টায় ওই কাজটা করতে পারবো, ওই সময়টা ঠাকুরের কাজটা করতে পারবো। তাই ঠাকুরের কাজ মানে শুধু ওইটুকু সময় আমি ঠাকুরের তা নয়, মানে যে আমাদেরকে ঠাকুরের হয়ে উঠতে হয়, আমাদেরকে পূর্ণাঙ্গভাবে ঠাকুরের হয়ে উঠতে হবে, এবং সেটাই একমাত্র ঠাকুরের হয়ে ওঠার রাস্তা। জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টেই ঠাকুর যেরকম ভাবে বলেছেন, ঠাকুর যেরকম ভাবে চেয়েছেন সেরকম ভাবে। ঠাকুরের কাজগুলো আমি আলাদা করে কিছু দেখিও না, এবং আপনারা যদি ঠাকুরকে নিয়ে চলেন আপনারা তাই বুঝবেন। ঠাকুরের কাজগুলো আলাদা করে কিছু হয় না, গোটা জীবনটাই ঠাকুরের।
আর সেটাই স্বাধীনতা। আমরা যেটা রাখতে পারি সেটাই স্বাধীনতা। খুব ভালো লাগলো আজকের সেশন। তা অর্কদাকে আমি আজকে ধন্যবাদ জানাই, আজকে এত সুন্দর আলোচনা করে আপনাদের আমাদের এবং সকলকে আলোকিত করলো। প্রতি শনিবার এইভাবে আমাদের অনুধ্যানে নতুন নতুন মানুষ এসে বা ঘুরিয়ে ফিরিয়ে আমরাই শ্রী শ্রী ঠাকুরের কথা বলি, এবং আমাদের মধ্যে এই কথাবার্তা ইত্যাদির মধ্যে যা ভালো আছে, যতটুকু গ্রহণীয় সবটাই শ্রী শ্রী ঠাকুরের, আর বাকিটুকু হচ্ছে আমাদের যদি কিছু ভ্রান্তি থেকে থাকে। তাই আপনাদের বলবো আরো আরো মানুষের কাছে শ্রী শ্রী ঠাকুরের এই অমীয় বার্তা পৌঁছে দিতে এবং প্রত্যেককে সার্থক করে তুলতে প্রিয় পরমের শ্রীপাদপদ্মে। তাই আর আজকের এই সপ্তাহের জন্য এইটুকু। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন, এবং আপনাদের অবশ্যই বলবো যে বই দুটি আমরা দিলাম, ওই বই দুটি নিয়ে আপনারা পড়তে শুরু করে দিন। খুব ভালো লাগবে, খুব উপভোগ্য বই, এবং আমাদের চোখ খুলে দেবে আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দশের স্বাধীনতা এবং আমার ব্যক্তিগত মুক্তির স্বাধীনতা। বন্দে পুরুষোত্তম। সবাই ভালো থাকবেন। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।